আরে জান, কাছে আসছো না কেন বলো তো? আর কতক্ষণ অপেক্ষা করব আমি? আপনি কি ভুলে যাচ্ছেন ম্যাম? আপনি আমার বস। আপনার সাথে বিয়ে আমি কখনো মানতে পারবো না। আমি বস তাতে কি, বিয়েটা তো হয়েছে তাই না? হয়েছে, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি কখনো চাইনি আপনাকে বিয়ে করতে। আরে জান, করতে চাওনি, করেছো তো। এই জন্যই তো বিয়েটা হয়েছে তাই না? আমি বাধ্য ছিলাম আপনাকে বিয়ে করতে, কিন্তু বিয়েটা মানতে পারবো না। জান, মেজাজ খুব ফুরফুরে আছে, তাই বলছি। রুড হতে বাধ্য করো না, আসো কাছে। জোর করে সব পাওয়া যায় না ম্যাডাম। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনাকে কখনো মানব না আমি। কথাটা বলার সাথে সাথেই তুলির মেজাজ হঠাৎ গরম হয়ে গেল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঈশানের ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। ঈশান হতভম্ব হয়ে গেল। সে ভাবতেই পারেনি তুলি এটা করবে। ঈশান তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রেগে বলল, কি শুরু করছেন আপনি? বস বলে কি মাথা কিনে নিয়েছেন? না, বস বলে কিছু করছি না তো। করছি তো স্ত্রী হিসেবে, যেটা আমার অধিকার আছে। তুমি চাইলেও আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না ঈশান। অবশ্যই পারবো। এই বিয়ের কোনো ভবিষ্যৎ নাই। মানি না আপনাকে। আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। তোমার কি মনে হয় তোমার কথা শুনবো আমি? এই তুলি কারোর কথায় চলে না, বুঝতে পেরেছো? তাই যা বলছি চুপচাপ মেনে নাও। আমি আপনার হাতের পুতুল না, যে যা বলবেন সব মেনে নিব। আমি একজন মানুষ, আমার স্বাভাবিকভাবে বাঁচার অধিকার আছে। তোমার স্বাধীনতায় তো হস্তক্ষেপ করছি না। আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও, তাই হবে। বাবার টাকা আছে বলে জোর করে সব পাবেন ভেবেছেন? বিয়ে করতে পারলেও অধিকার কখনো পাবেন না। টাকা দিয়ে মানুষ সব হাসিল করে, আমিও করব। এরপর ঘরটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। তুলির চোখে তখন আগুনের ঝিলিক, আর ঈশানের মুখে জমে আছে জেদ আর অপমানের ছাপ। ঈশানের কথাই তুলির বুকের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। সে অভ্যস্ত নয় কেউ তার সামনে এভাবে মাথা তুলে কথা বলুক। তবুও ঈশান আলাদা ভীতু নয়, নত যেন নয়। আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না ঈশান, খুব খারাপ হবে। খারাপ হলে হোক, অনেক নেচেছি আপনার ইশারায়। অফিসে বস, বাড়িতে বউ এসেছেন, সব জায়গায় শুধু আপনার হুকুম আর না। তুমি আমার স্বামী, তোমাকে মানতেই হবে। এই জন্মে না ম্যাডাম, সরি। জোর করে পাওয়া ভালোবাসা হয় না। কথাটা শুনে তুলির ভেতরটা কেঁপে উঠল। সে থমকে গেলেও হার মানার মেয়ে নয়। ধীরে ধীরে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। ভালোবাসা চাইনি আমি, অধিকার চাইছি। অধিকার মানে দখল না তুলি। আমি কোনো ফাইল না, যেটাই সাইন করে নিজের করে নিলেন। তাহলে বুঝিয়ে বলো, এই বিয়ের মানে কি? মানে একটা ভুল, যেটা আমাকে শ্বাস নিতে কষ্ট দিচ্ছে। ঈশানের কথা শুনে তুলির বুকের ভিতরটা কেমন করে উঠল। সে রাগ লুকিয়ে জানালার দিকে ঘুরে দাঁড়ালো। বাইরে রাতের আলো ঝিলমিল করছে, অথচ তার ভেতর অদ্ভুত অন্ধকার। তুলি পেছন ফিরে গলা ভারী করে, আমি কি এতটাই খারাপ? খারাপ না, কিন্তু জোর করে নিজের বানাতে চাওয়াটা ভুল। আমি কখনো কাউকে চাইনি, কিন্তু তোমাকে চেয়েছি। চাইলে সম্মান দিতে হয়, শিকল না। তুলির চোখ হঠাৎ ভিজে উঠল, কিন্তু সে তা দেখাতে দিল না। গলার স্বর শক্ত করে নিল। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না ঈশান। অফিসে, বাড়িতে, জীবনে সব জায়গায় আমি আছি। থাকবেন, কিন্তু হৃদয়ে ঢুকতে পারবেন না। চ্যালেঞ্জ নিচ্ছি, এই তুলে যাকে চায় তাকে নিজের করেই ছাড়ে। আর আমি যাকে মানি না তাকে কোনোদিন মেনে নেই না। দুজনের মাঝখানে তখন নিঃশ্বাসের দূরত্ব। বাতাস পর্যন্ত যেন থমকে গেছে। ভালোবাসা নয়, এটা ছিল দুটো শক্ত মনের সংঘর্ষ। তুলি ধীরে ধীরে পিছিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আজ যাও, কিন্তু মনে রেখো, যুদ্ধটা শুরু হয়ে গেছে। যুদ্ধ জোর করে জেতা যায় না তুলি। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তুলি একা দাঁড়িয়ে রইল। চোখে তখন আর রাগ নেই, আছে অদ্ভুত এক জেদ আর ভাঙা অভিমান। ঈশান দরজাটা টেনে বন্ধ করে বাইরে এসে দাঁড়ালো। বুকের ভিতরটা এখনো ধক ধক করছে। তুলির চোখের আগুন, কথার তীব্রতা, সব মিলিয়ে মাথা ভার হয়ে আছে তার। করিডোরে পা দিতেই হঠাৎ মায়ের কণ্ঠ ভেসে এলো। এই যে ঈশান, বাইরে কি করছিস এত রাতে? ঈশান থমকে গেল। মায়ের দিকে তাকাতেই মুখের রাগটা একটু নরম হয়ে গেল। মা, ঘরে থাকতে পারলাম না। কেন?
তুলি তো ভেতরে আছে, নতুন বউকে একা রেখে বাইরে। মা, আমি ওনাকে স্ত্রী হিসেবে মানতে পারছি না। কি বলছিস? কেন মানতে পারবি না? মেয়েটা তো খারাপ না, শিক্ষিত, ভদ্র, প্রতিষ্ঠিত। ভদ্র হলে জোর করতো না মা, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করিয়েছে। শোন বাবা, বড়লোকের মেয়ে বলে হয়তো একটু জেদি, সারা জীবন যাকে যা চেয়েছে পেয়েছে, তাই অভ্যাসটা বদলাতে সময় লাগবে। শুধু জেদ না মা, ওনাকে আমি বস হিসেবেই মানতে পারি না। অফিসে উনি আমাকে মানুষ না, ফাইল মনে করেন, আর বউ হিসেবে আমি কিভাবে মানব? ঈশানের গলায় জমে থাকা কষ্ট বের হয়ে এলো। মায়ের বুকটা হালকা কেঁপে উঠল। মা হাত ধরে বলে, ঈশান, বিয়ে মানে যুদ্ধ না, দুজনের ধৈর্য। তুই যদি শুরু থেকেই দেয়ালে তুলে রাখিস, ও কিভাবে ঢুকবে? মা, উনি দেয়াল না, পুরো দুর্গ বানিয়ে রেখেছেন। দুর্গ ভাঙতে সময় লাগে, ভালোবাসা পেলে মানুষ বদলায় বাবা। ভালোবাসা জোর করে আসে না মা। আসে নাই ঠিকই, কিন্তু সুযোগ দিতে হয়। তুই শুধু রাগ দেখেছিস, ভেতরের মানুষটা দেখেছিস না। কিছুক্ষণ চুপ করে রইল ঈশান। করিডোরের বাতাসে তার বুকের আগুনটা একটু ঠান্ডা হলো। আমি ভয় পাই মা, কিসের? যদি সারা জীবন শুধু বস হয়েই থাকে, কখনো বউ না হয়। তাহলে তুই তাকে বউ বানাতে চেষ্টা কর, পালিয়ে গেলে হবে না। আমি পারবো তো? আমার ছেলে হার মানার মানুষ না। যা বাবা, ঘরে যা। নতুন সম্পর্ক ভয় পেলে ভাঙে, সাহস করলে টেকে। মা, যদি কষ্ট পাই? তখন আমি আছি। কথাটা শুনে ঈশানের বুকটা হালকা হলো। সে ধীরে ধীরে দরজার দিকে ফিরল। ভেতরে তুলি অপেক্ষা করছে, রাগী বস নাকি জেদি বউ সেটা আজও পরিষ্কার না। ঈশান ধীর করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। মাথার ভেতর এখনো মায়ের কথাগুলো ঘুরছে। পা ফেলতেই হঠাৎ থমকে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তুলি। শাড়িটা খুলে রাখা, পরনে শুধু পেটিকোট আর ব্লাউজ, চুলগুলো আলগা হয়ে পিঠে নেমে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে যেন নিজের সাথেই কথা বলছিল। ঈশানের বুকটা ধক করে উঠল। হঠাৎ চোখ সরিয়ে নিয়ে বলে, এসব কি করছেন আপনি? রুমে কেউ এভাবে শাড়ি পাল্টায় নাকি? ঈশানের গলায় লজ্জা আর অস্বস্তি একসাথে মিশে গেল। তুলি ধীরে ঘুরে তাকালো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এমনভাবে লজ্জা পাচ্ছ দেখে তো মনে হচ্ছে তুমি বউ আর আমি বর। প্লিজ তুলি ম্যাম, শাড়ি পরে নিন। স্বামী হয়ে এত ভয় কিসের? এতক্ষণে তো আমার কাছে এসে আদর করার কথা ছিল, তা না করে বাইরে দাঁড়িয়ে আজ আর সময় নষ্ট করছো। আপনাকে আদর করার কোনো শখ আমার নাই, আপনি শাড়ি পরুন। কথা শেষ করতেই তুলি হঠাৎ এক পা এগিয়ে এসে ঈশানের খুব কাছে চলে এলো। তুলি ধীরে করে ঈশানের গলা জড়িয়ে ধরলো। তুলি নরম স্বরে বলল, বলো তো আমাকে কেমন লাগছে সোনা? হঠাৎ স্পর্শে ঈশান জমে গেল। বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে উঠল। সে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ঈশান গলা শক্ত করে বলে, জানি না, এসব বাদ দিন, আগে শাড়ি পরুন। মিথ্যে বলছো, চোখে মুখে সব লেখা থাকে। আমি বসের চোখ পড়তে চাই না, মানুষ হয়ে থাকতে চাই। মানুষ হিসেবেই তো চাইছি তোমাকে। কিন্তু আপনার চাওয়ার ভাষাটা ভুল। দুজনের মাঝে হঠাৎ নীরবতা নেমে এলো। তুলি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ধীরে আলমারির দিকে গিয়ে শাড়িটা তুলে নিল। তুলি পেছন ফিরে বলল, ভুল করলেও আমি থামবো না ঈশান। এই বিয়েতে শুধু বস না, একদিন বউ হয়েই থাকবো। তুলি শাড়ি গায়ে তুলতে লাগলো। আর ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভিতরে অদ্ভুত এক যুদ্ধ, রাগ, টান আর অস্বীকারের লড়াই। তুলির শাড়ির আঁচলটা ঠিক করতে করতেই হঠাৎ ঈশানের দিকে ফিরে তাকালো। চোখে তখন আর আগের রাগ নেই, আছে অভিমান আর জেদ মেশানো দুষ্টু ঝিলিক। তুমি না বাইরে চলে গিয়েছিলে, তাহলে আবার আসলে কেন? মা পাঠিয়ে দিল। দেখলে, তোমার মাও বুঝে আমি ভালো বউ হব, কিন্তু তুমি বোঝো না ঈশান। ভালো বউ না, সবই আপনার জেদ, আর কিছু না। তুমি একটু বেশি ভাবছো। মন দিয়ে ভেবে দেখো, আমি কি সত্যি খুব জেদি? ইচ্ছে নাই ভাবার। ঈশানের কথায় তুলির বুকের ভিতরটা হালকা মোচড় দিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ালো। এত কঠিন কেন হচ্ছ? একবার অনুভব করে দেখো। অনুভব করার দরকার নাই। তুলি হঠাৎ সাহস করে খুব কাছে চলে এলো। আলতো করে ঈশানের ঠোঁটে একটা ছোট্ট চুমু ছুঁয়ে দিল।
তুলি ফিসফিস করে বলে। একটু আদর করে দেখো, নেশা লেগে যাবে। মুহূর্তের জন্য ঈশান থমকে গেল। বুকের ভেতর কেমন অচেনা আলোড়ন উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। ঈশান গম্ভীর গলায় বলে, ছলনায় জড়ানোর ইচ্ছে নাই আমার। কথাটা শুনে তুলির চোখে মুহূর্তের জন্য কষ্ট ভেসে উঠল, কিন্তু সে হার মানার মেয়ে নয়। ছলনা না, চেষ্টা করছি তোমাকে আপন করে নিতে। আপন মানে জোর না ম্যাম। তাহলে শেখাও আমাকে কিভাবে ধীরে ধীরে কাছে আসতে হয়। কথাটা শুনে ঈশান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তুলির চোখে তখন দুষ্টুমি নয়, এক ফোঁটা সত্যিকার অপেক্ষা। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে জমে গেল না বলা অনেক কথা। ঘরের আলোটা নরম হয়ে আছে, জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে। ঈশান ক্লান্ত চোখে ঘড়ির দিকে তাকালো। অনেক রাত হয়েছে, ঘুমান এবার। ঘুমাবো যদি আমাকে কোলে করে বিছানায় শুইয়ে দাও। এটা কখনো সম্ভব না। সবই সম্ভব সোনা, তাড়াতাড়ি করো। জোর করে কিছু করাতে পারবেন না। আমি জোর করছি না, চাইছি। যা চাচ্ছি করো না কেন, রাগেও না আমাকে। পারবো না তুলি ম্যাম। তুলির হঠাৎ মুখটা গম্ভীর হয়ে গেল। সে আঁচলটা ধরে হালকা ঝেড়ি ভঙ্গিতে বলল, আমাকে কোলে না নিলে শাড়ি খুলে বাইরে চলে যাব, সবাই দেখবে আমাকে। কি যাতা বলছেন আপনি? ঠিকই বলছি, তাড়াতাড়ি কোলে করো, না হলে এক্ষুনি দরজার দিকে যাব। ঈশান হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুলির দিকে, শেষে দীর্ঘশ্বাস ফেলে হাল ছেড়ে দিল। ঠিক আছে, নাটক বন্ধ করুন। ঈশান ধীরে এগিয়ে এসে তুলিকে কোলে তুলে নিল। হঠাৎ স্পর্শে দুজনেই থমকে গেল। তুলির স্বভাব সুলভ ভঙ্গিতে ঈশানের গলা জড়িয়ে ধরল। তুলি মুচকি হেসে বলল, এই তো স্বামী হলে এমনই হওয়া লাগে। ঈশানের বুকের ভেতরে অদ্ভুত এক কাঁপুনি উঠল। সে সাবধানে হেঁটে বিছানার কাছে গেল। তুলি আলতো করে ঈশানের বুকে মুখটা ছুঁইয়ে দিল। তুলি ফিস ফিস করে বলে, এত শক্ত থাকলে চলবে, একটু নরম হও ঈশান। ঈশান ধীরে তুলিকে বিছানায় বসিয়ে দিল। তার কেমন অস্বস্তি লাগছে, তবুও ঈশান শান্ত স্বরে বলে, নাটক কম করে ঘুমান। নাটক না, অভ্যাস করাচ্ছি তোমাকে। ঈশান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তুলির চোখে তখন দুষ্টুমি নয়, একটা অদ্ভুত আত্মবিশ্বাস আর অপেক্ষা। ঘরের ভেতর নেমে এলো নীরবতা। ঝগড়া জেদ আর টানের মাঝখানে দুইজনেই বুঝতে পারলো এই বিয়েটা যতই অস্বীকার করুক, অনুভূতি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। ঈশান তুলিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে সরে যেতে নিল। বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি, যেন একসাথে কাছে থাকা আর দূরে পালানোর লড়াই চলছে। হঠাৎ তুলি ঈশানের হাত ধরে টান দিল। ভারসাম্য হারিয়ে ঈশান আবার বিছানার ধারে এসে পড়ল। ঈশান বিরক্ত আর লজ্জা মেশানো স্বরে বলে, কি করছেন এসব? আদর করবে না, ঠিক আছে? তাই বলে দূরে থাকতে পারবে না সোনা, আমার কাছে থাকতে হবে। এটা সম্ভব না। তুলি তখন আর ছাড়ল না। সে ঈশানকে আলতো করে জড়িয়ে ধরল, গলার কাছে মুখ রেখে নরম স্বরে কথা বলল, সম্ভব সোনা, তুমি চাইলে সব সম্ভব হয়। ঈশানের বুকের ভেতর কেমন একটা কাঁপুনি উঠল। সে স্থির হয়ে গেল। তুলি ঈশানের বুকের কাছে মাথা রেখে ধীরে ধীরে বলল, এভাবেই থাকো, না হলে আমি দুষ্টুমি করব, তখন দায় তোমার। আপনি মানুষকে শান্ত থাকতে দেন না, তাই না? স্বামীকে কাছে টানা দোষ নাকি? জোর করে কাছে টানা দোষ। আমি জোর করছি না। ভয় পাচ্ছ তুমি? ভয় না, অভ্যাস হয়নি। তাহলে আজ থেকে অভ্যাস করো। ঘরের আলো ম্লান হয়ে এলো। দুজন পাশাপাশি শুয়ে আছে। ঝগড়া জেদ আর অস্বীকারের মাঝখানে ধীরে ধীরে জমে উঠছে এক অদ্ভুত শান্তি। ঈশান আর কিছু বলল না। সে বুঝে গেছে এখন কিছু বললেও লাভ নেই। তুলির জেদের সামনে কথা চলে না। চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। একটু পরেই তুলি কাছে সরে এসে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ভয় সে আবার পালিয়ে যাবে। ঈশানের বুকের উপর মাথা রেখে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ল। ঈশান চোখ বন্ধ করে রইল, ঘুম আসছিল না। বুকের উপর তুলির নিঃশ্বাস, গলার কাছে তার চুলের ছোঁয়া, সব মিলিয়ে অদ্ভুত এক অস্থিরতা। তবুও একসময় ক্লান্তিতে চোখ লেগে গেল। সকাল, জানালা দিয়ে রোদের আলো ঢুকতেই ঈশানের ঘুম ভাঙল। নড়তেই টের পেল তুলি এখনো তাকে জড়িয়ে ধরে আছে। ঈশান ধীরে বলল, তুলি ছাড়ুন, অফিস যেতে হবে। অফিস গিয়ে কি করবে? তোমার বস তো এখানেই। তাতে কি, অফিস তো আছে। কাল বিয়ে হয়েছে, আজ কিসের অফিস? দুদিন পরে যেও। এই বিয়ের মূল্য নাই, কাজটাই মন দিয়ে করতে চাই।
কথাটা শুনে তুলি কনুইয়ে ভর দিয়ে উঠে বসলো, যেন সাত সকালে সে মেজাজ গরম করতে চায় না। তুমি বেশি বুঝো না, জীবন শুধু অফিস না, সম্পর্কও। সম্পর্ক জোর করে হয় না। কিন্তু সময় দিলে হয়। সময় লাগবে, কিন্তু অফিস ফাঁকি দিয়ে না। স্বামী হয়ে প্রথম দিনেই বসের কথা অমান্য করছো। স্বামী নয়, এখনো কর্মচারী। দেখো, একদিন তুমি নিজেই বলবে এই বসটাই আমার বউ। ঈশান কিছু বলল না, শুধু শার্টটা তুলে নিতে নিতে একবার পিছনে তাকালো। তুলি তখন বিছানায় বসে আছে, চুল এলোমেলো, চোখে ঘুম আর জেদ মেশানো দৃষ্টি। ঈশানের বুকের ভিতর কোথাও একটা অদ্ভুত নড়াচড়া হলো। সে নিজেও বুঝলো না কেন। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, চুলে পানি ঝরছে, আয়নার সামনে দাঁড়িয়ে শার্টটা গায়ে তুলছে। বোতাম লাগাতেই তুলির কণ্ঠ ভেসে এলো পেছন থেকে। তাহলে তোমাকে ছুটি দেওয়া হলো? ছুটির দরকার নাই আমার। অবশ্যই দরকার আছে, নতুন বিয়ে করেছো, বউকে সময় দিতে হয়। ঈশান শার্টের বোতাম ঠিক করতে করতে তুলির দিকে তাকালো। ঘুম ভেঙেছে সবে, খারাপ লাগছে না। ঈশান বলল, বউকে মানি না, সময় দেওয়ার প্রশ্নই আসে না। কথাটা শুনে তুলি আর বসে থাকলো না। সে বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে ঈশানের গলা জড়িয়ে ধরলো। তুলি নরম স্বরে বলল, একটু তাকিয়ে দেখো তো কেমন লাগছে আমাকে। ঈশান অনিচ্ছায় চোখ তুলল। ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল, মুখে স্বাভাবিক একটা মায়া। তুলিকে সত্যিই আলাদা লাগছে, কিন্তু সে মুখ শক্ত করে বলল, একটু ভালো না। মিথ্যে বলছো, চোখে সব ধরা পড়ে। আমি নাটক বুঝি না। তাহলে একটু খুলে দেখাই, তখন ভালো লাগবে। লজ্জা শরম কি গুলিয়ে খেয়েছেন নাকি? তুলির হাসি আরো চওড়া হলো, যেন ঈশানকে বিব্রত অবস্থায় ফেলে সে অনেক খুশি হয়েছে। স্বামীর সামনে লজ্জা কিসের? স্বামী বললেই সব করা যায় না। কিন্তু সম্পর্ক মানেই একটু ছাড়, একটু সময়। সময় অফিসে দেব, এখানে না। তুমি শুধু কর্মচারী হয়ে থাকতে চাও, মানুষ হয়ে না। মানুষ হতে চাই, কিন্তু নিজের মতো। আমি তোমার মতো হতে সময় দেব, কিন্তু দূরে ঠেলে দিও না। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। ঈশান বোতাম লাগানো শেষ করে ব্যাগ তুলল। বের হওয়ার আগে একবার ফিরে তাকালো। তুলি তখন দাঁড়িয়ে আছে, চোখে জেদ আর ভেতরে কোথাও লুকানো অপেক্ষা। ঈশান সিঁড়ি দিয়ে নামতেই নিচে বসার ঘর থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো। কই যাস? ঈশান থমকে দাঁড়ালো, কাঁধে ব্যাগ, মুখে গম্ভীর ভাব। মায়ের সামনে পড়বে ভাবতেই পারেনি সে। অফিস। কাল বিয়ে করলি, আজ কিসের অফিস? জানো তো সব, তাও কেন বলছো? মায়ের মুখটা একটু শক্ত হয়ে গেল। তিনি কাছে এসে দাঁড়ালেন, ছেলেকে একটু কড়া কণ্ঠে বলল, এত কথা শুনতে চাই না। আজ বাড়িতে আত্মীয় স্বজন আসবে বউ দেখতে, তুই না থাকলে খারাপ দেখাবে, তাই যাওয়ার দরকার নাই। আমি থাকতে চাই না মা। তুই কি বুঝিস কি বলছিস? সবার সামনে কি আমার মাথা নত হোক তাই যাস? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে মানুষের সামনে থাকলে মিথ্যে অভিনয় করতে হবে। তারপর ধীরে বলল, আমি অভিনয় করতে পারি না মা। যেটা মন থেকে মানি না সেটা দেখাতে পারবো না। বিয়ে কি অভিনয়? সমাজের সামনে একটা দায়িত্ব। দায়িত্ব অফিসেও আছে। তোর দায়িত্ব এখন পরিবারেও আছে। ঈশান চোখ নামিয়ে নিল। বুকের ভিতরটা ভারী লাগছে, সে কি করবে ভেবেই পাচ্ছে না। মা তুমি জানো আমি কেমন করে বিয়ে করেছি? জানি, তাই তো বলছি একদিনের কিছু হবে না, কিন্তু মানুষ চেষ্টা করলে বদলায়। বদলাতে গেলে আগে মন লাগে। তোর মন খুলে দেখেছিস? ঈশান থেমে গেল। মায়ের কথায় ঈশান যেন একটু আটকে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারল না। মা নরম স্বরে বলে, তুই যদি এখন চলে যাস, মানুষ কি বলবে? বলবে ছেলে বউকে ফেলে অফিসে দৌড়ায়। আমার মুখে কিভাবে তাকাবে সবাই? আমি তোমাকে কষ্ট দিতে চাই না মা। তাহলে থাক, আজ শুধু আমার জন্য। কিছুক্ষণ নীরবতা। ঘরের ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আজ থাকছি। এই তো আমার সোনা ছেলে। ঈশান ধীরে ধীরে ব্যাগটা নামিয়ে রাখলো, কিন্তু চোখে তখনও দ্বন্দ্ব, একদিকে দায়িত্ব আর একদিকে জোর করে জড়ানো এক সম্পর্ক। ঈশান ধীরে দরজাটা ঠেলে ঘরে ঢুকলো। ভেতরে ঢুকেই থমকে গেল। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে, পরনে পেটিকোট আর ব্লাউজ, হাতে শাড়ি নিয়ে গায়ে তোলার চেষ্টা করছে। জানালা দিয়ে আলো পড়ে তার মুখে ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল, অদ্ভুত এক মায়া।
ঈশান হঠাৎ চোখ সরিয়ে নিল। আপনি কি সবসময় দরজা খোলা রেখে এই ড্রেস চেঞ্জ করেন? তুলির ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। সে আয়নায় তাকিয়েই বলল, তুমি তো বারবার চলে গিয়ে আবার ফিরে আসো। আমার ভালোবাসার টানেই আসো নাকি সোনা? আজও মায়ের জন্য এসেছি। কথাটা শুনে তুলি ধীরে ঘুরে তাকালো। চোখে একটু অভিমান, একটু দুষ্টুমি। তুলির শাড়িটা হাতে নিয়েই এগিয়ে এলো। তাহলে আমার জন্য কবে আসবে বলো তো? তুলি কাছে এসে আলতো করে ঈশানের ঠোঁটে একটা ছোট্ট চুমু দিল। তুলি নরম স্বরে বলে, কবে আমার জন্য আসবে সোনা? ঈশানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে নিজেকে শক্ত করে নিল। সে এই মেয়ের ছোঁয়াতে এলোমেলো হয়ে যায়। কখনো না। কথাটা শুনে তুলির হাসিটা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে ভাঙল না, বরং চোখে জেদ নিয়ে বলল, আজ না হোক কাল হবে। এই তুলি অপেক্ষা করতে জানে। অপেক্ষা করলেই সব পাওয়া যায় না। কিন্তু চাওয়া থাকলে একদিন দরজা খুলে যায়। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। ঈশান একপাশে দাঁড়িয়ে আছে, চোখে অস্বীকার, অথচ ভেতরে কোথাও এক অদ্ভুত টান। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে আবার বলল, তুমি যতই বলো কখনো না, তবুও জানি একদিন তুমি নিজেই আমার জন্য ফিরে আসবে। ঈশান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তুলির আত্মবিশ্বাসী চোখে তখন দুষ্টুমি নয়, লুকানো এক গভীর অপেক্ষা। তুলি ঘরের দরজা খুলতে ঈশানের ছোট বোন ঈশা ঘরে ঢুকলো, মুখে খুশির ঝিলি। ম্যাডাম, মা আপনাকে ডাকছে। ম্যাডাম বলছো কেন? আমি কি তোমার টিচার? না, আমি তোমার ভাবি, তাই ভাবি বলে ডাকবে। আপনি যে ভাইয়ের বস। তোমার ভাইয়ের বস অফিসের ঘরে বউ। আমি তোমার ভাবি, তাই ভাবি বলবে। আপনি অনেক ভালো। আপনি না, তুমি বলো। ঈশানের চোখ চারপাশে ঘুরলো। সে নিজেকে সামলাতে গিয়ে মৃদু হেসে মনে মনে বলল, নাটকবাজ মহিলা। ঘরের ভেতর হঠাৎ হালকা হাসি ভেসে এলো। ছোট বোন ঈশার আনন্দ আর তুলির দুষ্টু দৃষ্টিতে মিশে গিয়েছিল। আর ঈশান চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামলাতে পারছে না, কিন্তু কিছু বলার সাহসও পাচ্ছে না। তুলির পা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলো। নিচে এসে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ঈশানের মা খাবারের পাশে দাঁড়িয়ে ছোট ছোট কাজ সামলাচ্ছেন। ঈশানের মা তুলিকে দেখতেই হাসি দিয়ে বলল, মা, তুমি কি খাবে? আমরা তো তোমাদের মতো এত বড় লোক না, তাই এত ভালো খাবার নেই। এত টেনশন করছেন কেন মা? আমি তো এবারের বউ, কোনো মেহমান না, তাই আপনারা যা খাবেন আমিও তাই খাবো। কথাগুলো শুনে ঈশানের মা ধীরে এক নিঃশ্বাস ফেললেন। বুকের ভেতরে হালকা ঘাটতি দূর হয়ে গেল। সে নিজেকে সামলাতে নিলেন, মনে মনে বলল, মেয়েটাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু মেয়েটা মোটেও খারাপ না, অনেক ভালো মেয়েটা। তুলির সহজ আচরণ, সৌজন্য আর শান্ত স্বভাব ঘরটা মৃদু করে তুলল। ঈশানের মা তাকিয়ে রইলেন, মনে মনে ভাবলেন এই মেয়েটা কেবল সুন্দর নয়, শান্তভাবে সবাইকে নিজের সঙ্গে মেলাতে জানে। তুলি খাবারের দিকে তাকিয়ে হেসে বলল, চলুন মা, সবাই মিলে খাই। ঘরের মধ্যে হালকা হাসি ভেসে এলো। ছোট বোন ঈশা একপাশে চুপচাপ দাঁড়িয়ে, মুখে হালকা হাসি। ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে কেবল তাকিয়ে রইল। তুলির এই সহজ প্রাকৃতিক আচরণ তাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। খাবারের টেবিলের পাশে সবাই বসার জন্য অপেক্ষা করছে। তুলি ঈশানের দিকে তাকিয়ে হালকা দুষ্টুভাবে বলল, তুমি মেহমান নাকি? খেতে বসছো না কেন? পরে খাবো। তাড়াতাড়ি খা, পরে কি? অনেক বেলা হয়ে গেছে। কথাটা শুনে ঈশান থেমে গেল, ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তুলি নিজের জন্য অল্প ভাত নিল, খেতে খেতে হালকা হাসি দিল। মা, তরকারি কি ভালো লাগছে না? বড় লোকের এই খাবার কি হজম হবে? তুলি চোখ বড় করে ঈশানের দিকে তাকালো, হাসি ধরে রাখলো না, খানিকটা বিরক্তি নিয়ে বলল, তুমি বেশি বোঝো না। আসলে আমি ডায়েট করি, ভাত বেশি খেলে মোটো হয়ে যাব। ঈশানের মা হা হা করে হেসে উঠল। ছোট বোন ঈশাও পাশ থেকে হেসে বলল। ও তাই নাকি ভাবি? ঘরের মধ্যে হালকা হাসির ঢেউ চলে এলো। ঈশান কিছুটা লজ্জিত মুখে বলল, বুঝলাম। দেখেছো আমি কতটা সতর্ক থাকি স্বাস্থ্য সম্পর্কে। খাবারের টেবিলটা হঠাৎ মধুর হাসিতে ভরে গেল। হালকা ঝগড়া, দুষ্টুমি আর পরিবার সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। ঈশান চোখ সরিয়ে হালকা হেসে মনে মনে বলল, ভালোই লাগছে, খারাপ না। খাবারের টেবিল ঘরটা একটু শান্ত, সবাই খেতে ব্যস্ত। তুলি ভাত নিয়ে খেতে খেতে হালকা স্বরে বলল, বাবা এখন কেমন আছে? ঈশানের মা থমকে গিয়ে ভেতরের ব্যথা লুকিয়ে রাখলেন। মানুষটার জন্য মন কাঁদে, তবুও কিছু করার নাই। ঈশানের মা বললেন, আইসিইউতে চিকিৎসা চলছে, কি হবে বলা যায় না।
ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঈশানের মা হালকা চোখ মুছলেন। তুলি যেন বোঝে শোকের মধ্যে থেকেও মানুষের পাশে দাঁড়ানো যায়। দুপুরে একটু ভালো করে সেজো, কিছু আত্মীয় স্বজন আসবে তোমাকে দেখতে। আচ্ছা মা। ঈশান খাবার থামিয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না তুলি এত নাটক করছে কেন। ঈশান মনে মনে ভাবল। কি নাটক? মায়ের সামনে কত ভালো লাগছে। তুলি নিজেও কিছুটা বুঝলো না। সে শুধু হাসি দিয়ে ভাতের দিকে চোখ দিল। তার ভেতরের সহজ সরলতা, দায়িত্ব আর সৌজন্য সব মিলিয়ে ঘরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। ঈশান রুমের সোফায় বসে আছে, চোখে হালকা ক্লান্তি, হাতে ফোন। বাইরের সব নীরব। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে তুলি প্রবেশ করলো। তুলি দ্রুত দরজা আটকে বলল, সারাক্ষণ ফোন দেখো, আমাকে দেখতে পারো না? কেন, আপনার কি রূপ বেরিয়েছে নাকি? তাকে তো দেখোই না, কি বেরিয়েছে বুঝবে কিভাবে? তুলি দ্রুত ওয়াশরুমের দিকে হেঁটে গেল। শীতল পানির ছোঁয়া আর বাষ্পে সে গোসল করতে শুরু করলো। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পরে ঈশান তাকাতেই চোখে কপালে ওঠার মতো অবস্থা। তুলিকে এত সুন্দর লাগছে, এত নিখুঁত আর আকর্ষণীয় দেখেছে কখনো নয়। অসাধারণ, অসম্ভব সুন্দরী। গোসল শেষ করে তুলি বের হয়ে আসে, গায়ে শুধু পেটিকোট আর ব্লাউজ। সে ধীরে ধীরে ঈশানের দিকে এগোতে শুরু করে। তুলি হাত বাড়িয়ে বলল, আমাকে সাহায্য করো, সাহায্য করে শাড়ি পরিয়ে দাও। ঈশান চোখ বড় করে তাকিয়ে রইল। পুরো রুমে নীরবতা ভাসছে। তুলি হাত বাড়িয়ে এগোচ্ছে, চোখে এক ধরনের আস্থা, হালকা দুষ্টুমি আর কোমল আবেদন। ঈশান ধীরে শ্বাস নিল। সে জানে এটা শুধু শাড়ি পরানোর কাজ নয়, এক মুহূর্তে এই কাজ তাকে নাচিয়ে তুলতে পারে। ঠিক আছে। ধীরে ধীরে সে তুলির শাড়ি ধরে পাড়াতে লাগলো। প্রতিটি আঁচলে, প্রতিটি ভাঁজে তার মন যেন আটকে গেল। তুলি শুধু তাকিয়ে আছে, হালকা হাসি মুখে, চোখে অদ্ভুত আনন্দ। ঈশান ধীরে ধীরে তুলির শাড়ির কুচি ধরল, চোখে হালকা লজ্জা, মনটা ব্যস্ত। গুজে নিন। আরে জান, তুমি গুজিয়ে দাও। পারবো না। তুলি ঈশানের হাত ধরে টান দিল, চোখে আগুন, ঠোঁটে হালকা হাসি। এক মুহূর্তে ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি ঈশানের ঠোঁটে হালকা চাপ দিয়ে বলল, জোর না করলে তুমি কিছুই করতে চাও না। জোর কেন করেন? আসলে তো জোর করি না, তুমি বাধ্য করো। ঈশানের বুকটা হঠাৎ হালকা কেঁপে উঠল। ভেতরে একটা অদ্ভুত টান, যা আগে কখনো অনুভব হয়নি। তুলি চোখে চোখ রেখে বলল, তুমি যদি নিজে চাও তবেই সব হয়, জোর করে কিছু হয় না। ঈশান এক মুহূর্তের জন্য হকচকিয়ে দাঁড়ালো। ঠোঁটে ঠোঁটে সেই নরম স্পর্শ, তুলির দুষ্টু চোখ, হালকা জেদ, সব মিলিয়ে তাকে থমকে দিয়েছে। ঈশান মনে মনে বলল, এই দুষ্টু মহিলা প্রতিটি মুহূর্তে আমাকে বাধ্য করে। দুপুরের আলো ধীরে ঘরে ঢুকছে। ঈশানের বাবা আর ফুপু বাড়ির লোকেরা এসে হাজির হলো তুলিকে দেখার জন্য। মামি চোখ বড় করে তাকিয়ে বললেন, বাবা, এত সুন্দর বউ। শুধু সুন্দর না, অনেক ভালো। ধন্যবাদ। তুমি এত বড়লোক হয়ে ঈশানকে বিয়ে করলে কেন মা? বড়লোক গরিব দিয়ে কি হবে মামি, আমার ওকে ভালো লেগেছে, এটাই বড় কথা। হ্যাঁ, সত্যি কথাই বলছো, ভালো লাগাই আসল কথা। ঈশান, সত্যি তোর বউ অনেক সুন্দরী। ঈশানের চোখ কিছুক্ষণ তুলির দিকে ঝাপসা হয়ে গেল। ভেতরে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি। মনে মনে বলল, ডাইনিও আছে ফুপু, তোমরা বুঝতে পারবে না। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখে কিছু না বললেও চোখে হালকা জটিলতা। তুলির সহজ সৌন্দর্য, পরিবারের প্রশংসা আর তার নিজের অস্বস্তি সব মিলিয়ে ঘরে একটা বিশেষ আবহ তৈরি করেছিল। ঘরে হঠাৎ আনন্দের লহর চলে এলো। সবাই নতুন বউ তুলিকে উপহার দিতে শুরু করলো। তুলি হাত নেড়ে হালকা সুষ্ঠুভাবে বলল, এগুলো সবই কি প্রয়োজন? তোমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে তো গহনা দিয়ে মুড়িয়ে দেই। আমার ছেলের যদি এত সুন্দর বউ থাকতো। মামি, এটাই নিয়ে যান। তুলির চোখ হঠাৎ রাঙালো, ঠোঁটের একদম কোণে দুষ্টু হাসি ফুটলো, যেন পরে দেখে নিবে সে ঈশানকে। ঈশানের মা পাশে এসে হালকা হেসে বললেন, ঈশান, সব সময় ফাজলামো ভালো লাগে না। এই দুষ্টু মহিলা প্রতিটি মুহূর্তে আমাকে জ্বালাতন করে। রাত গভীর, ঘরে শুধু হালকা বাতাস আর চাঁদের আলো। সব আত্মীয় স্বজন চলে গেছে, ঘরের মধ্যে শান্তি, শুধু দুজন। তুলি ধীরে ধীরে শাড়ি খুলে ফেললো, চোখে দুষ্টু ঝিলিক, হাসিতে লুকানো আবেদন। ঈশানের দিকে এগোতেই সে তার গলা জড়িয়ে ধরলো। ঈশান চমকে বলল, কি চাই? আদর। কিছুতেই পারবো না। পারবে সোনা, একটা ফোন দিব,
সব পারবে। ব্ল্যাকমেইল করবেন না তুলি? অবশ্যই করবো সোনা, আদর করো, না হলে একটা ফোনে খতম। আমি ঘৃণা করি আপনাকে। তবুও ভালোবাসি তোমাকে। মুহূর্তের মধ্যে তুলি তার ঠোঁট ঈশানের ঠোঁটে ডুবিয়ে কিস করতে লাগলো। হালকা চাপ, নরম স্পর্শ, ছোট ছোট কামড়, সব মিলিয়ে ঈশানের দম বন্ধ হয়ে গেল। ঈশান কিছুই করতে পারল না। সে বাধ্য হয়ে তুলির আদরে সাড়া দিল। চোখ বন্ধ করে অনুভব করলো এই দুষ্ট রোমান্টিক মুহূর্ত এক অদ্ভুত উত্তেজনা এবং শান্তি নিয়ে এসেছে। ঘরটা শান্ত, চাঁদের আলো দরজা দিয়ে ঢুকছে। তুলি ঈশানের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, তুমি নিজের থেকে আদর করো সোনা। পারবো না। তুলি ধীরে ধীরে হাত নিল ফোনের দিকে। মুহূর্তের মধ্যে ঈশান হঠাৎ ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি অবিলম্বে ঈশানের চুল ধরে ধরলো, চোখে ঝিলিক, মুখে লাজ ছোঁয়া হাসি। মুহূর্তের মধ্যে ঈশান তুলিকে কিস করতে করতে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। তুলি আর কোনো বাধা দিল না। ঈশান ধীরে ধীরে তুলির ব্লাউজ খুলতে শুরু করলো। তারপর তার বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশান হালকা কণ্ঠে বলল, এই আদরে ভালোবাসা নাই, শুধু জোর। একদিন ভালোবেসেই আদর করবে। ঈশানের চোখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি। মুহূর্তেই আবার সে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। হাত তার ঠোঁট, গলা আর বুকে সব জায়গায় আদর করতে লাগলো। তুলির দৃষ্টিতে মিশে আছে চাহিদা, হালকা জেদ আর কোমল ভালোবাসা। ঈশান বাধ্য হলেও তার ভেতরের অনুভূতি অজান্তেই উত্তেজনায় ভরে উঠল। ঈশান আস্তে আস্তে নরম ভাবে আদর করতে শুরু করলো। তুলির বুকে আস্তে আস্তে কামড় দিতে লাগলো। তুলি উত্তেজনায় মৃদু শব্দ করে উঠল। তুলির মৃদু আওয়াজে ঈশান আরো উত্তেজিত হয়ে গেল। সে আবার তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে করতে ভালোবাসায় ডুবে গেল। হালকা সকাল, চাঁদের পরিবর্তে সূর্যের ঘুমিয়ে আছে। চাঁদের পরিবর্তে সূর্যের নরম আলো ঘরে ঢুকছে। বিছানায় তুলি ঘুমিয়ে আছে, ঈশান তার পাশে বসে আছে। সারা রাত ধরে দুজনেরই হৃদয় ভরা অভিমান আর আদরের মিলন। তুলি ধীরে ধীরে চোখ খুলল, ঈশানের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ তাকে জড়িয়ে ধরলো, শরীরটাকে আলতো করে বুকে টেনে নিল। ঈশান হালকা স্বরে নিঃশ্বাস নিয়ে বলল, ছাড়ুন, অফিস আছে। শরীর ব্যথা সোনা। ঠিক আছে, আপনি থাকুন, আমি যাই। কিন্তু তুলি এক মুহূর্তে ঈশানের হাত ধরে টান দিল। চোখে হাসি, ঠোঁটে অল্প লাজ। ধীরে ধীরে তার ঠোঁট ঈশানের ঠোঁটে ডুবে গেল। তুলি বলল, আমিও যাব, তোমাকে একা ছাড়তে পারবো না। ন্যাকামি কম করুন। ন্যাকামি না সোনা, ভালোবাসা। মুহূর্তের মধ্যে ঘরে ভেসে এলো মৃদু রোম্যান্স, আদর, ঠোঁটের স্পর্শ, দুষ্ট খুনসুটি, সব মিলিয়ে ঈশানের চোখে দম বন্ধ হয়ে যায়। তবুও তুলির ডাকে সাড়া না দিয়ে পারল না। সকাল হয়ে গেছে। ঈশান ও তুলি দুজনেই অফিসের পোশাক পরে নিচে নামলো। আজ যাবে? হ্যাঁ মা, আজ যেতে হবে, কাজ আছে। খেয়ে যাও। তুলি আর ঈশান দুজনে খেতে বসলো। খাবারের টেবিলে হালকা হাসি, ছোট ছোট খুনসুটি। তারপর দুজনেই অফিসের পথে রওনা হলো। অফিসে ঢুকতেই সবাই তুলিকে দেখে সালাম দিল। চোখে হালকা বিস্ময়। তুলি সবাইকে মৃদু হাসি দিয়ে পরিচয় করালো। আপনাদের সবাইকে একটা কথা জানাই, এই যে আমার হাজবেন্ড। মুহূর্তের জন্য সবার মুখে অবাক ভাব। ঈশানের চোখে হালকা লজ্জা। তুলি চুপচাপ হাসি নিয়ে পাশে দাঁড়ালো। ঈশান আগে আপনাদের কলিগ ছিলেন, আজ থেকে আমার হাজবেন্ড। ঘরের মধ্যে হঠাৎ নীরবতা ভেসে এলো। তারপর ধীরে ধীরে হাসি আর প্রশংসার শব্দ। কেউ কেউ চমকে, কেউ কেউ হালকা হেসে নিল। ঈশান চোখ বোলালো, মনে মনে ভাবলো, এই দুষ্টু মহিলা সব সময় আমাকে অস্বস্তিতে ফেলে। তুলি তার কেবিনে চলে গেল। ঈশান সামান্য পিছনে হাতের কাগজের ফাইল ধরেছে। হঠাৎ ঈশানের কলিগ রাফি দৌড়ে এলো। চোখে বিস্ময়, মুখে হাসি। রাফি হেসে বলল, ভাই, এটা কিভাবে হলো? ম্যাডামকে বিয়ে কিভাবে করলে? ভাই, অনেক কাহিনী। কাহিনী যাই হোক, তোর কপাল ভালো, সুন্দরী বউর সাথে বস। কোন ঢেলায় বিয়ে করেছি যদি জানতে। যাই হোক, মানিয়েছি কিন্তু। এই দুষ্টু মহিলা অফিসের মাঝে সব বলে দিল, আর কলিগদের সামনে লজ্জা তো আর কম নেই। যাই কাজ করি, তুমি কাজ না করলেও কিচ্ছু বলবে না, আমি না করলে জারবে। ভাই, আমি কাজ না করলেও ঝাড়বে। ভাই, বউ তোমার ঝাড়ার বদলে আদর করবে,
ঈশান একটু লজ্জা পেল। রাফির দুষ্টু হাসি, তার কথাই দুষ্টু ছোঁয়া, সব মিলিয়ে ঈশানের মুখে অজান্তেই হালকা লাজ ফুটল। রাফি নিজের ডেস্কের দিকে চলে গেল, হালকা হাসি আর দুষ্টু চাহনি রেখে। অফিসের পরিবেশ একটু শান্ত হয়ে এলো। সেই মুহূর্তে তুলি ঈশানের কেবিনে আসতে বলল। ঈশান ধীরে ধীরে এগোলো আর ঢুকে দরজা টান দিল। তুলি হঠাৎ দরজা আটকে দিয়ে ঈশানের গলা জড়িয়ে ধরে বলল, সোনা কাছে আসো না কেন? কি করছেন? এটা অফিস। তাতে কি, সবাই তো জানে আমরা স্বামী স্ত্রী। এটা বেডরুম না, যখনই খুশি তাই করতে পারবেন না। কে বলেছে সোনা? আমি চাইলে আমার কেবিনেও বাসর করতে পারি। এখনই কি? হ্যাঁ সোনা, এক্ষুনি। মুহূর্তের মধ্যে ঈশান কিছুই করতে পারল না। তুলি তার পাশে এগিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশান হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। তুলির ঈশানের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে কিস করতে করতে বলল, তোমাকে কাছে পেতে মন চাচ্ছে জান। এটা অফিস, ভুলে যাবেন না। আমার কেবিনে কেউ আসবে না, একটু আদর করো সোনা। ঈশান আর কি করবে, বাধ্য হয়ে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে তুলির শার্টের বোতাম খুলে তুলির বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশানের আদরে তুলি পাগল হয়ে গেল। ঈশান তুলিকে আরো কাছে নিয়ে বুকে কামড়াতে লাগলো। তুলি মৃদু ব্যথায় শব্দ করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না, কারণ রুম সাউন্ড প্রুফ। ঈশান তুলিকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। তারপর নিজের শার্ট খুলে তুলির উপর উঠে তার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে সে ডুব দিল তুলির মাঝে। সারা কেবিনে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ বাড়ি খেতে লাগলো। কাজ শেষ হতে ঈশান তুলিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর দুজনেই শাওয়ার নিয়ে বের হলো। কেবিনে শান্তি, শুধু দুজন, বাতাসে হালকা দুষ্টু উত্তেজনা। তুলি ধীরে ঈশানের চোখে চোখ রেখে বলল, জান তুমি অনেক হট। অফিসার এসব আবদার করবেন না বলে দিলাম। তুলি হেসে দুষ্টু চাহনি দিয়ে ধীরে ধীরে এগোলো। চোখে হালকা আগুন, ঠোঁটে লাজ মিশ্রিত হাসি। তুলি